আসসালামু আলাইকুম। আজ একটি প্রোগ্রাম দেখলাম। আপনি এমন কিছু বিষয় নিয়ে কাজ করেন যেটা একদম সাধারণ মানুষ কিন্তু কেউ জানতোই না যে এটা একটা চাঁদাবাজি। এই যে চাঁদার স্লিপ, নতুন একটা ধারা সূচনা হচ্ছে আপনার কাজের মধ্য দিয়ে। কোন জায়গাগুলো আপনার জন্য রিস্ক ফ্যাক্টর? তারা আমাকে বুঝিয়ে দেয় যে তারা আমাকে সহজে ছেড়ে দিবে না। তারা খুব পাওয়ারফুল, বড় বড় লোকজনের নাম, যারা যে কোনো দিন ধরে নিয়ে মেরে ফেলবে। কথা হচ্ছে কি ভাই, আমাকে মেরে ফেললে রানা নামে এক লোক আছে, তার একটা কিডনি চুরি হয়ে গেছে। টেলিভিশনে যে ধরনের রিপোর্টিং হচ্ছে এটা একটা ফরম্যাটে চলে গেছে। বিশেষ করে মহিলারা যে কি পরিমাণ যৌন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। উত্তরাতে আছে প্রায় 250 থেকে 300 কোম্পানি যারা শাস্তি দেওয়ার, তারা তো কেউ আমার মতো দৌড়ায় না। আপনাকে বোধহয় দৌড় সাংবাদিকও বলা হয়। একবার 3 কিলোমিটার দৌড়ে আমার 2টা হাঁটু সবসময় ব্যথাই থাকে। কেন? আমার ব্যাগে সবসময় ওই যে মলম থাকে। এই বিভিন্ন জায়গায় আমি আচার খাই, পড়ে যাই, লোকজন আমাকে মারে। এটা তো একেবারে কন্টিনিউ রেগুলার প্রসেস হয়ে গেছে। আমি হয়তো কার কথা বলছি সবাই বুঝে গেছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিক আজগর আলী ইমন। সত্যি ইয়াং, এনার্জেটিক, ড্যাশিং, গুড লুকিং, স্মার্ট, সব দিক দিয়েই উনি পারফেক্ট। সাংবাদিকতাকে তিনি যে একটা আলাদা মোড় দিয়ে দিয়েছেন, তিনি যে সাংবাদিকতাকে একটা সম্মানের জায়গায় নিয়ে গেছেন বা যাওয়ার চেষ্টা করতেছেন, এজন্য অন্তর থেকেই ওনার জন্য দোয়া চলে আসে। আজকে বাংলাদেশের এই হলুদ সাংবাদিকতার যুগে মানুষ সাংবাদিকদের রিপোর্টে অতিষ্ঠ। এমন প্রতিকূল বাতাসে তিনি যেন এক স্নিগ্ধ কোমল বাতাস, সত্যি জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। সত্যি স্যার, আজগর আলী ইমন স্যার, আপনাকে স্যালুট। আপনি দেশের জন্য খুব বড় কাজ করছেন। যে সমস্ত রিপোর্টগুলো আপনি করছেন নিজের প্রতি ঝুঁকি নিয়ে, এই অনুষ্ঠানেও আপনাকে বলা হয়েছে আপনি একজন দৌড় সাংবাদিক। সত্যি আপনার মতন যদি সবাই এরকম দৌড় সাংবাদিকের ভূমিকা পালন করত, সমাজের গোড়া থেকে অপকর্মকে, দুর্নীতিকে টেনে বের করার চেষ্টা করত, তাহলে আমাদের এই দেশটা সোনায় পরিণত হয়ে যেত। তবে হ্যাঁ, আমি আশাবাদী। আপনি বলেছেন আপনি তো একা পারবেন না, আপনি চেষ্টা করছেন মাত্র, আপনি শুরুটা করছেন। জি হ্যাঁ, আপনি যে শুরুটা করেছেন, আপনার এই পথ দেখেই হয়তো অনেকে এই পথে আসবেন এবং এই দেশটাকে শুধরানোর চেষ্টা করবেন, সেই আশা আমিও রাখি। আপনার দ্বারাই শুরু হোক, আল্লাহ আপনাকে আরও হেদায়েত দান করুক, এজন্য আমি মন খুলে দোয়া করি। যদিও আমি আপনার সাথে কখনো দেখা হয়নি, কিংবা আপনার কোনো সাংবাদিকতার ফল আমি ভোগ করতে পারিনি, যার দরুন এত বেশি উচ্ছ্বসিত হয়ে আপনার প্রশংসা করছি। হ্যাঁ, সত্যিকার অর্থেই আপনি যে দেশের জন্য করছেন, দেশের যে মঙ্গল হচ্ছে, সেই কারণেই উচ্ছ্বসিত, সেই কারণেই আপনার জন্য প্রশংসামূলক এই কথাগুলো বলছি। অনেকবার রিপোর্ট করেছেন চাঁদাবাজি নিয়ে, আরও অন্যান্য বিষয় নিয়েও করেছেন। আপনি চাঁদাবাজি বিষয়টা নিয়ে অনেকগুলো রিপোর্ট করেছেন, সমাধান আসেনি। এজন্য আমি আপনার ভিডিওগুলো যখন দেখতাম, কন্টেন্টগুলো যখন দেখতাম, তখন আমি কমেন্ট করতাম। সেই কমেন্টে আমি এমনও বলেছি যে ব্রেন ওয়াশ বা আই ওয়াশ করার জন্য আপনারা সাংবাদিকরা এইভাবে দৌড় টোর কত কিছু দিয়ে সংবাদ পরিবেশন করেন, আসলে ভিতরে ভিতরে তাদের সাথে যোগাযোগ ঠিকই রাখেন, যার ফলশ্রুতিতে এর ফল সাধারণ লোক ভোগ করতে পারে না, কিন্তু আপনাদের স্বার্থটা ঠিকই সিদ্ধি হয়।
এই রিপোর্টের নামে দৌড়াদৌড়ি করা, পুলিশের সাথে যোগাযোগ রাখা এবং উপর মহলে যারা আছে তাদের সাথে একটা যোগাযোগ করে আপনি সাংবাদিকতায় যে লাভবান হবেন, আর্থিকভাবে লাভবান হবেন, সেটা ঠিকই আপনি হয়ে যাবেন। কিন্তু জনগণ কি হবে? আই ওয়াশ হবে। জনগণ কি হবে? ব্রেন ওয়াশ হবে যে হ্যাঁ, ও একজন অন্তত করেছে কিন্তু পারেনি। কিন্তু আসলে আজকে আপনার এই কথাগুলো শুনেও আমি একটু মর্মাহতই হয়েছি। আপনি বললেন যে আপনি চেষ্টা করছেন কিন্তু আপনি পারছেন না। যাই হোক, আমি ওই দিকে যাব না, ওটার জন্য আমি আর একটা ভিডিও করব। এজন্যই আমি এটার নাম দিয়েছি ফার্স্ট পার্ট। তবে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যে অনুৎসাহিত হয়ে এর থেকে পিছিয়ে যাচ্ছেন না, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। যদিও আমি আবারও বলছি, এই ভিডিওটার নিচেও আমি আমার কমেন্টে লিখেছি যে আপনার পরিণতিটা ভালো না। আপনি রিপোর্ট করেন ঠিকই, কিন্তু আপনার পরিণতিটার সুফলটা জনগণ ভোগ করতে পারে না। এখন কেন পারে না আপনি সেটা বলে দিয়েছেন, আপনি এই অনুষ্ঠানে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু তাহলে কি এই রিপোর্টের কোনো ফলপ্রসূ কিছু হলো? জনগণ তো ফল ভোগ করতে পারলই না, এবং আপনার পরিণতিটাও ভালো হলো না, আপনার রিপোর্টের পরিণতিটাও ভালো হলো না। তাহলে এই রিপোর্টের মাধ্যমে কি হবে আসলে? আপনাকে আমি এমনও দেখেছি, বাবুবাজার আপনি যখন চাঁদাবাজির রিপোর্ট করেছেন, তখন কিছু লোক তাদের জানের ক্ষতি হবে জেনেও বাবুবাজারের যারা এই অপকর্মের সাথে জড়িত, যে এমপি মিনিস্টার জড়িত, ওইখানকার যারা প্রভাবশালী ব্যক্তি জড়িত, তাদের নাম পর্যন্ত বলেছে। আপনারই কন্টেন্টে দেখা আমার এই ভিডিও। কিন্তু সেই সমস্ত লোকের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া যায় না? সাধারণ লোকগুলোকে ধরে পুলিশের কাছে দিচ্ছেন, পুলিশও ছেড়ে দিচ্ছে। যে পুলিশটা ছেড়ে দিচ্ছে, কালকে আপনি তাকে ফোন দিচ্ছেন, আবার সেই ফোনে আপনি তাকে পেয়েও যাচ্ছেন। তাহলে তাদেরকে নিয়ে কোনো, এই যে বড় বড় হোতা যারা আছে তাদেরকে নিয়ে কোনো রিপোর্ট তৈরি করে সরকারের চোখে কি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় না যে মূল সমস্যাটা হচ্ছে এখানে? এই সমস্ত সমস্যাগুলো দূর করতে না পারলে আমাদের দেশ কখনো উন্নতির শিখরে পৌঁছবে না। অথচ আমাদের সরকার প্রধান তিনি তো বারবার বলেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। তার দলের মধ্যেও যদি কোনো দুর্নীতির কেউ থাকে তাদেরকে ছাড় দেয়া হবে না, তিনি স্পষ্টভাবে বলেছেন। তিনি বলেছেন যে আমাকে তথ্য প্রমাণ দাও, আমি সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তিনি নিজে বলেছেন আমি ঘুমিয়ে দেশকে চালাই না, আমি দেশের খবরাখবর রাখি। তো হয়তো বা তার নলেজে এই খবরটা যায়নি, তাকে কি এই খবরটা পৌঁছিয়ে দেওয়া যায় না যে আমি তো এইভাবে রিপোর্টগুলো করেছি, অথচ উপর মহলের থেকে তাদেরকে এইভাবে ছেড়ে দেয়া হচ্ছে বা এইভাবে করা হচ্ছে, উপর মহল থেকে আমাকেও থ্রেট আসতেছে, আজকে জীবনের হুমকি নিয়ে আমি চলাচল করছি। এর কি কোনো সমাধান আসবে না তাহলে? যাই হোক, আপনি হয়তো ভালো জানেন, আমি হয়তো বুঝতে পারতেছি না। আমি তো সাধারণ জনগণ, আমি চোখে ওই আপনার রিপোর্টটা পর্যন্তই দেখি। তবে অদূর কিছু ভাবনাও আমাদের মধ্যে চলে আসে, আমরা সাধারণ জনগণের মধ্যে চলে আসে। অনুষ্ঠান সঞ্চালক কিবরিয়া সাহেব একটি কথা বলেছেন, আপনাকে এই কথাটি বলেছেন যে আপনি এমন সব বিষয় নিয়ে রিপোর্ট তৈরি করেন যা পলিটিক্যালি কোনো ইস্যু না বা রাষ্ট্রীয়ভাবেও কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। ডিজিটালি আপনি এমন কিছু বিষয় নিয়ে কাজ করেন যেটা একদম সাধারণ মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় না, সেটার খুব পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে, না সেটা খুব আপনার রাষ্ট্রীয়ভাবে অনেক বড় গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু সাধারণ মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো কি পলিটিক্যাল ইস্যু না? এগুলি কি রাষ্ট্রীয়ভাবে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না? আপনি এমনভাবে বললেন, কথাটা খুব দুঃখ পেলাম আমি। এইভাবে বলাটা কি আসলে সঠিক হলো? এই বিষয়গুলা রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয় না, আপনি এটাই বুঝাতে চাচ্ছেন? আপনি তো তাই বললেন যে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু তারপরও আপনি এই সমস্ত রিপোর্টগুলো করছেন। তাহলে আর গুরুত্বপূর্ণ বিষয় কি?
যার কারণে এই চাঁদাবাজির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়, মানুষের জীবন হুমকির মুখে চলে আসে। হুমকির মুখে চলে আসে কেন বলছি জানেন? আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি। বাবুবাজার থেকে যখন মাল নিয়ে আসি, আমি একজন ছোট ব্যবসায়ী, আপনারা বুঝতেই পারতেছেন, যখন মালটা নিয়ে আসি তখন রাস্তায় এই চাঁদাবাজিরা তাদের চাঁদা আদায়ের জন্য রিক্সা থামায়, রিক্সা থেকে চাঁদা নিতে চায়। আমি বাধা দিতে চাই, আমার মধ্যে একটা প্রতিবাদী ভাষা চলে আসে। তো এই প্রতিবাদী ভাষার জন্য অনেকে প্রাণ দিতে হয়। কারণ কি জানেন, যখন ওদেরকে কোনো কিছু না দেয়া হয়, চাঁদাটা না দেয়া হয়, তখন ওরা এক কথায় দুই কথায় বিতর্ক করে ওদের যে গ্রুপ আছে এই গ্রুপগুলো একত্র হয়ে যায়। তারপরে পকেটে থাকে ছুরি অথবা ধারালো খুর, এগুলো দিয়ে টান মারে, পোষ মারে মানুষের গায়ে, মালে, অর্থাৎ জানমালের ক্ষতি হয়। সেই জন্য বলছি, এগুলো কি রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয় না বলে মনে হচ্ছে আপনার কাছে? উনি কি রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে এই রিপোর্টগুলো করছেন না? না ইমন ভাই, আপনি সত্যি রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই করতেছেন। এগুলো পলিটিক্যালি ইস্যু, এগুলো তাই নিয়েই আপনি করতেছেন এবং আপনি অনেক বড় মাপের কাজ করতেছেন। তবে স্যার, আপনার একটা কথার সাথে আমি একমত না। আপনি বলেছেন, আপনার স্লিপগুলো দেখিয়েছেন যে এই স্লিপগুলো দিয়ে তারা চাঁদা আদায় করে। আর শুধু যে স্লিপ দিয়ে চাঁদাবাজি করে তা নয়, স্লিপ ছাড়াও তারা চাঁদাবাজি করে এবং সেই চাঁদাবাজি হয় ডাকাতি, দিনে দুপুরে ডাকাতি, প্রকাশ্য দিবালোকে হয় এই ডাকাতি, এবং এত পরিমাণ চার্জ ধরা হয় যা আমরা যারা ব্যবসায়ী করি তাদের অন্তরে বড় আঘাত লাগে। যে দেশে সরকারকে ট্যাক্স দেই, সব কিছু দেই, তারপরও এদের চাঁদাবাজির অংশীদারও হতে হয় আমাদের, এদেরকেও চাঁদাবাজি দিয়ে চলতে হয়। এবং আপনি বোঝাতে সক্ষম হয়েছেন জনগণকে। জনগণ আগে এটা বুঝতোই না যে এই যে স্লিপ দিয়ে চাঁদা আদায় করছে এটা আসলে সঠিক না, এটা কোনো সঠিক জিনিস না, এটা তারা অন্যায়ভাবে চাঁদাটা তুলছে, এই চাঁদা আপনারা দিবেন না, এটা জনগণকে আপনি বোঝাতে চেষ্টা করেছেন। এই কথাটার সাথে আমি আসলে একমত হতে পারছি না। কারণ কি, জনগণ এতটা বোকা না, আপনি যেরকম ভাবেন তা না। জনগণ বোঝে যে এটা লিগ্যাল জিনিস না, এটার ভাগ ওখানে পায় না, তবে কারা পায় তাও জনগণ বোঝে। তা না হলে ওই জনগণের মাঝে আপনাকে একজন তাদের নামগুলো বলতে পারতো না। একটু ভেবে দেখুন, জনগণ বোঝে, কিন্তু জনগণের কিছু করার নেই। চিন্তা করেন স্যার, আপনি একজন সাংবাদিক, আপনি একটা পোস্টে আছেন, আপনার মাথার উপর অনেক বড় বড় হাতও আছে যারা আপনাকে প্রোটেক্ট করতে পারবে। আপনি জেলে গেলে আপনার চেয়ারম্যান সাহেব 1 ঘন্টার মধ্যে আপনাকে ছুটিয়ে আনতে পারবে, কিন্তু আমাদের মতন মানুষ ওটার প্রতিবাদ করতে গিয়ে জেলখানার মধ্যে পচে মরে গলে গেলেও আমাদের পরিবারের সাধ্য নাই যে আমাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসবে। কারণ ওই জেল থেকে বের করে আনতে গেলে যে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হব তা পূরণ করা আমাদের জীবনে খুব টাফ হয়ে দাঁড়ায়। আমার বলতে শুধু আমাকে দিয়েই বুঝবেন না, একটু সবাইকে দিয়ে বোঝার চেষ্টা করুন। আসগর আলী ইমন স্যার, আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আপনি ভালোভাবে চলুন, আরও মানুষের খেদমত করুন এবং আপনার সাহসটা যেন আরও অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায়। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুন, হেদায়েত দান করুন, সেই শক্তি দিন, সেই প্রার্থনাই করি। আসসালামু আলাইকুম।